আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের একটা রিকোয়েস্টের ক্লাস ছিল, দ্যাট ইজ ব্লাড ট্রান্সফিউশনের উপর। হ্যাঁ, এটাতে অনেকেরই প্রবলেম হচ্ছিল, তো আমি এটা একটু ডিপ ডাইভ আমি করবো আজকে। হ্যাঁ, যে ব্লাড ট্রান্সফিউশনের আর কী কী ব্যাপার আছে যেগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে পারি বা আমাদের কথা বলার মতো। আচ্ছা, ফার্স্টলি এটা স্যাররা খুব একটা ধরেন না, বাট তোমরা জেনে রাখতে পারো। সেটা হলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রান্সফিউশন, ঠিক আছে, অ্যান্ড ইনফিউশন। এটা নিয়ে স্যার অনেক সময় কোয়েশ্চেন করে। আচ্ছা, ট্রান্সফিউশন অ্যান্ড ইনফিউশন এই দুটোর মধ্যে ডিফারেন্স। দুইটা বেসিক্যালি সিমিলার জিনিস। আমি ইন্ট্রাভেনাস রুটে কাউকে কোনো কিছু দিলেই এটার নাম আইদার ট্রান্সফিউশন অথবা ইনফিউশন। তা ট্রান্সফিউশন কখন বলবো? যখন তুমি এমন প্রোডাক্ট পেশেন্টকে দিচ্ছ যেটা ব্লাড অর ব্লাড রিলেটেড, ঠিক আছে। এটার সংজ্ঞাটা স্যাররা ধরে না, জাস্ট ডিফারেন্সটা বুঝো কিনা সেটা জিজ্ঞেস করো। আর ইনফিউশন হলো ব্লাড বা ব্লাড বাদে আদার নন বায়োলজিক্যাল সাবস্টেন্স, ঠিক আছে, নন বায়োলজিক্যাল সাবস্টেন্স। হ্যাঁ, আচ্ছা, যেরকম তোমরা দেখবা যে আমরা অনেক সময় মেট্রোনিডাজল যে ওষুধটা দিই সেটা বোতলে দিই, তাহলে আমরা কি লিখি? ইনফিউশন। স্যালাইন দিলে ইনফিউশন, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে এই দুটোর মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করে, ট্রান্সফিউশন এবং ইনফিউশন। যদি ব্লাড আর ব্লাড প্রোডাক্ট কাউকে ইন্টারভেনাস রুটে দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড ট্রান্সফিউশন। অ্যান্ড ইনফিউশন হলো নন বায়োলজিক্যাল সাবস্টেন্স। তোমাকে জিজ্ঞেস করতে পারে স্যালাইন কীভাবে দাও? ইনফিউশনের মাধ্যমে। ব্লাড কীভাবে দাও? স্যার ট্রান্সফিউশনের মাধ্যমে। এটা হলো একটা বেসিক টার্মিনোলজি। হ্যাঁ, যে ইনফিউশন এবং ট্রান্সফিউশনের বেসিক একটা ডিফারেন্স হলো এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে ব্লাডের আসলে কী কী প্রোডাক্ট আছে বা হোয়াট, মানে এই ব্লাডের কী কী জিনিস আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বা একটা সেকেন্ড, ওকে, তাহলে ব্লাডের কী কী জিনিস আছে এটা। হ্যাঁ, এটা তোমাদের বেরি ল্যাবে ওইভাবে সুন্দর করে নাই, বাট আমি জিনিসটাকে আরেকটু গুছায় বলি আর কি, ঠিক আছে। তাহলে চিন্তা করো একটা রোগীকে আমরা কী কী দিতে পারি। ফার্স্ট অফ অল, রোগীকে তুমি হোল ব্লাড দিতে পারো, ঠিক আছে। এমনি হোল ব্লাড দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে একটা ব্লাড, হোল ব্লাড, এই হোল ব্লাডের ভিতরে বেসিক্যালি তুমি যদি এটাকে অনেকক্ষণ রেখে দাও, এটা বেসিক্যালি দুইটা সাবস্টেন্স আছে এটার ভিতরে, ঠিক আছে। এক, এটার ভিতরে আরবিসি আছে, রেড ব্লাড সেল আছে, ঠিক আছে। আর দুই, এটার মধ্যে প্লেটলেট রিচ প্লাজমা আছে, ঠিক আছে। ওকে, তাহলে তুমি বলতে পারো যে ভাই আমরা তো জানি যে ব্লাডের বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট। হ্যাঁ, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। তাহলে ডাব্লিউবিসি কই গেল? ওই তুমি যখন ব্লাড কার থেকে কালেক্ট করো, ওই ব্যাগের ভিতরে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। এই অ্যান্টিকোয়াগুলেন্টের কারণে অধিকাংশ ডাব্লিউবিসি অলরেডি মারা যায়, ঠিক আছে। ওকে, আচ্ছা, কেন এখন ধরো একটা রোগীকে আরবিসি দিবা, মানে সরি, একটা রোগীর এই যে আরবিসি, এই আরবিসির ভিতরে আবার তিনটা ভাগ আছে, ঠিক আছে। এটা জাস্ট তোমরা জেনে রাখো, এটা ডিটেলস আমি পড়াবো না, এটা ডিটেলস তোমাদের কোনো দিন লাগবেও না, জাস্ট জেনে রাখো আর কি। এখানে তিনটা ভাগ আছে, একটা হলো ফিল্টার্ড আরবিসি হতে পারে, একটা হলো ফ্রোজেন আরবিসি হতে পারে, আর একটা হলো ওয়াশড আরবিসি হতে পারে, ঠিক আছে। জাস্ট জেনে রাখো, এটা কেউ যদি ট্রান্সফিউশন মেডিসিনে কেরিয়ার করো তাহলে তোমরা দেখবা, ঠিক আছে। আচ্ছা, এই যে প্লেটলেট রিচ প্লাজমা, এইটার ভিতরে আবার দুইটা জিনিস আছে। একটা হলো এটা থেকে আমরা প্লেটলেট কনসেন্ট্রেট বের করতে পারি, ঠিক আছে। যে এটার ভিতর থেকে আমরা এক প্লেটলেট কনসেন্ট্রেট বের করতে পারি। এই যে ভাই প্লেটলেট কনসেন্ট্রেট বের করতে পারি, এই প্লেটলেট কনসেন্ট্রেটের মধ্যে কী কী থাকে? এটার মধ্যে বেসিক্যালি প্লেটলেট থাকে। কখন লাগে? ডেঙ্গুতে লাগে, ঠিক আছে। ডেঙ্গুতে দেখবো আমরা প্লেটলেট কনসেন্ট্রেট। আচ্ছা, আর এখানে যেহেতু এটা প্লেটলেট রিচ প্লাজমা, আইদার প্লেটলেট আছে, আবার কি আছে এটার ভিতর? প্লাজমা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই প্লাজমাটা খুবই দামি একটা জিনিস, প্লাজমাটা খুবই দামি একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এই প্লাজমা থেকে আবার আমরা মানে বেসিক্যালি দুইটা জিনিস বানাইতে পারি আর কি, ঠিক আছে। একটা হলো আমরা বলি ফ্রোজেন প্লাজমা, একটা কি? ফ্রোজেন প্লাজমা, ঠিক আছে, বানানো যায়। ওকে, আচ্ছা, এই ফ্রোজেন প্লাজমাটা আবার অনেক সময় আমরা ফ্রেশভাবে নিই, ঠিক আছে। যেটার নাম হলো ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো যেটা ফ্রোজেন প্লাজমা সেখানে একটা মেজর জিনিস থাকে না। তাহলে এগেইন ভাইয়া কি থাকে না ফ্রোজেন প্লাজমার ভিতরে? এই যে ফ্রোজেন প্লাজমা, এটার মধ্যে মাথায় রাখবা এই যে
তুমি যখন প্লাজমাকে ফ্রিজ করবা, প্লাজমার মধ্যে যে ক্লটিং ফ্যাক্টরটা থাকে, ঠিক আছে, সেই ক্লটিং ফ্যাক্টরটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ক্লটিং ফ্যাক্টরের লাইফ স্প্যান কিন্তু খুব বেশি না। যেহেতু লাইফ স্প্যান বেশি না, এই ফ্রোজেন প্লাজমার মধ্যে ক্লটিং ফ্যাক্টর থাকে না। তাহলে ভাই আর কী কী থাকে? আমাদের কিছু প্লাজমা প্রোটিন থাকে। কী কী প্লাজমা প্রোটিন? অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, ঠিক আছে, আর আইভিআইজি থাকে। আইভিআইজি হলো ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন। ইট ইজ ওয়ান সর্ট অফ গ্লোবুলিন, কিন্তু ইমিউনোগ্লোবুলিনগুলো আর কি। হ্যাঁ, ইমিউনোগ্লোবুলিন মানে আইজিজি, এএমইডি এগুলো থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে ফ্রোজেন প্লাজমা, এটাকে বলা হয় একদম গোল্ডেন, ঠিক আছে। সার্জারিতে আমরা প্রচুর রোগীদের অ্যালবুমিন দিই, ঠিক আছে। তাহলে অ্যালবুমিন দিতেছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সফিউশন, বিকজ অ্যালবুমিন ইজ অ্যাকচুয়ালি ব্লাড প্রোডাক্ট। কাউকে যদি আইভিআইজি দাও, ঠিক আছে, আইভিআইজি কোথায় দেওয়া লাগে? রোগ আছে কিছু রোগ, যেমন গিলান-বারে সিনড্রোম পড়বা মেডিসিনে, ঠিক আছে, এখানে আইভিআইজি দেওয়া লাগে। অ্যালবুমিন কমনলি দেওয়া হয়, গ্লোবুলিন খুব বেশি আসলে দেওয়া হয় না। যদি কারো ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার থাকে তাহলে আমরা দিই। আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা রোগীর ফ্রোজেন প্লাজমাতে আমি বলছি কী থাকে না? ক্লটিং ফ্যাক্টর থাকে না, ঠিক আছে। তাহলে ভাইয়া ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে কী থাকে? ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে যে জিনিসটা থাকে সেটা হলো ক্লটিং ফ্যাক্টর। এই কারণে তুমি যখন সার্জারি করবা তখন যে রক্তটা দিতে হয়, ইট ইজ বেস্ট যে তুমি ফ্রেশ রক্ত দাও। ফ্রেশ রক্ত দিলে সুবিধা কী? সুবিধা হইলো রক্তের মধ্যে ক্লটিং ফ্যাক্টরগুলো তখনও জীবিত থাকে। যেহেতু ক্লটিং ফ্যাক্টরগুলো জীবিত থাকে, তার কারণে দেখা যায় যে এই ক্লটিং মানে রোগীর হিমোস্টেসিস হইতে অনেক বেশি সুবিধা হয়, রক্তক্ষরণ কম হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ভাই, এটা আবার কোথায় দিব? এটা কয়েকটা জায়গায় দেওয়া লাগে যখন রোগীর রক্ততে ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, যেরকম রোগীর যদি ডিআইসি হয়, ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, মানে ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, এখানে রোগীর ক্লটিং ফ্যাক্টরগুলো নষ্ট হয়ে যায়। এটাকে বলা হয় কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, ঠিক আছে। তোমরা 4th ইয়ারে হেমাটোলজিতে পড়ছো। তাহলে এফএফপি কোথায় দেওয়া লাগে? এক বাক্যে বললে ডিআইসি, ঠিক আছে। আচ্ছা, আর কোথায় দেওয়া লাগে? আর দেওয়া লাগে কার যদি লিভারে সিরোসিস হয়, কারণ মোস্ট অফ দ্য ক্লটিং ফ্যাক্টর তৈরি করে কে? লিভার, ঠিক আছে। তারপরে কোথায় দেওয়া লাগে? সার্জারির জন্য ভেরি ইম্পর্টেন্ট, আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসে দিই। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসকে ভাইয়া প্রথমেই দিয়ে দিই? দি অ্যান্সার ইজ নো। তুমি ভিটামিন কে দিবা প্রথমে একবার, মানে টানা 4 দিন, 3 থেকে 5 দিন দিবা, মানে প্রথমদিন টাইম করবা, দেখলা কারেক্ট হয় নাই, আবার 3 থেকে 5 দিন দিবা, প্রথমদিন টাইম করলা, দেখলা কারেক্ট হয় নাই, তাহলে 2 দফা ভিটামিন কে 5 দিন দেওয়ার পরে, টোটাল 10 দিন ভিটামিন কে দেওয়ার পরে যদি কারেক্ট না হয় তখন আমরা এফএফপি দিই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হলো ওয়ারফারিন টক্সিসিটি যদি কারো হয়, এটা এমআরসিএস এর কোয়েশ্চেন, যদি কারো ওয়ারফারিন টক্সিসিটি হয়, এফসিপিএস এই কোয়েশ্চেনটা করে যে ড্রাগ অফ চয়েস ফর ওয়ারফারিন টক্সিসিটি ইজ অ্যাকচুয়ালি এফএফপি। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস লাগে। আচ্ছা, এই যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এইটার থেকে আমরা অনেক সময় যেটা করি, আমরা এটার থেকে নতুন একটা জিনিস তৈরি করি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা নিয়ে। হ্যাঁ, সেটার নাম হয়তো তোমরা জেনে গেছো, সেটার নাম হলো ক্রায়োপ্রেসিপিটেট। ক্রায়োপ্রেসিপিটেট হলো একটা এফএফপি, মানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাকে একটা স্পেশাল টেম্পারেচার নেওয়া হয়, যেই টেম্পারেচারে মানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমার মধ্যে সব ক্লটিং ফ্যাক্টর কমে যায়, শুধু কয়েকটা ক্লটিং ফ্যাক্টর বেঁচে থাকে, ঠিক আছে। তাহলে কী কী জিনিস বেঁচে থাকে এটা তোমাদের স্যাররা জিজ্ঞেস করতে পারে, নাও পারে, এটা খুব মানে ডিটেলসের কোয়েশ্চেন আর কি। একটা হলো ফ্যাক্টর 8, একটা হলো ভন উইলিব্রন ফ্যাক্টর, আর আরেকটা হলো তোমাদের ফিব্রিনোজেন। তাহলে এই 3টা জিনিস সবচেয়ে বেশি থাকে ক্রায়োপ্রেসিপিটেট, ঠিক আছে। ক্রায়োপ্রেসিপিটেট তৈরি করা হয় এইভাবে, যেখানে মানে কয়েকটা জিনিস বানানো হয়, ঠিক আছে। তাহলে আমরা একটু ছোট করে সাম আপ করি, হ্যাঁ, যে আমরা এতক্ষণে কী পড়লাম। তাহলে দেখো, আমরা এতক্ষণে যে জিনিসটা পড়লাম সেটা হলো যে একটা রোগী যদি তুমি হোল ব্লাড নাও, এই হোল ব্লাডের মধ্যে 2টা কম্পোনেন্ট আছে, একটা আরবিসি আর একটা হলো প্লেটলেট রিচ প্লাজমা। এই আরবিসিকে আবার 3ভাবে মানে তৈরি করা যায়, এটা তোমাদের জানা লাগবে না। আরেকটা হলো একটা প্লেটলেট রিচ প্লাজমা, এটার মধ্যে তোমার প্লেটলেট কনসেন্ট্রেট আছে, প্লাজমা আছে। হ্যাঁ, তাহলে প্লেটলেট কনসেন্ট্রেট কোথায় দিই? ডেঙ্গুতে দিই। প্লাজমা কোথায় দিই? প্লাজমার মধ্যে 2টা পার্ট, ফ্রোজেন প্লাজমা, এটা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা,
এই ফ্রোজেন প্লাজমার মধ্যে দেখো কি থাকে না, ক্লটিং ফ্যাক্টর থাকে না, কি কি থাকে, অ্যালবুমিন থাকে, গ্লোবুলিন থাকে, আইভিআইজি থাকে। আইভিআইজি গিলান-বারে সিনড্রোমে দেওয়া হয়, অনেক দাম, হ্যাঁ, একটা দাম প্রায় 10 লাখ টাকা। আর হলো ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এটার মধ্যে মেইনলি ক্লটিং ফ্যাক্টর থাকে। বাংলাদেশে আমরা ক্রায়োপ্রেসিপিটেট খুবই কম ইউজ করতে পারি, হ্যাঁ, এটা মানে খুব ডিফিকাল্ট টু ইউজ, সত্যি কথা বলতে, ঠিক আছে। আর তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমার মধ্যে কি মানে এটার মধ্যে ক্লটিং ফ্যাক্টর থাকে, এই কয়েকটা জায়গায় দেওয়া হয়। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা থেকে আমরা ক্রায়োপ্রেসিপিটেট অনেক সময় তৈরি যদি করি, এটার মধ্যে ফ্যাক্টর 8 থাকে, বনভেলিয়ান ফ্যাক্টর থাকে, ফিব্রোজেন থাকে, ঠিক আছে। এই তো ক্রায়োপ্রেসিপিটেট বাংলাদেশে আসলে কখনো ইউজ করি না, পাইও না, এটা ভুলে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, গেল। তাহলে এই কয়েকটা জিনিস একটা ব্লাড ট্রান্সফিউশনের একদম টিপিক্যাল কথাবার্তা, একদম ফার্স্ট পয়েন্ট, যে ব্লাড ট্রান্সফিউশন বলতে কী বুঝো, ঠিক আছে, কেন দিবা বা কখন দিতে হয়, ঠিক আছে, মানে বা ব্লাডের ডিভিশনটা, তাহলে এইভাবে রোগীকে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা একটু বেইলাভ দেখব, ঠিক আছে। বেইলাভে ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টের একটা কথা বলছে যে হোল ব্লাড কি, হ্যাঁ, এই হাবিজাবি কথাবার্তা। এটা তোমাদের আমি যে ছক পড়া, দ্যাট ইজ গুড এনাফ। প্যাকড রেড সেল, প্যাক মানে হলো এক গাদা করা, প্যাক শব্দের অর্থ হলো এক গাদা করা, মানে একটা উপর একটা জমানো। তাহলে এই যে তুমি হোল ব্লাড থেকে শুধু আরবিসি দিচ্ছ, ঠিক আছে, হোল ব্লাড থেকে তুমি যে আরবিসি দিচ্ছ, দিস ইজ বেসিক্যালি প্যাকড রেড সেল, ঠিক আছে। এই আরবিসির আরেক নাম কি, আরেক মানে আরবিসির আরেক নাম হলো রেড সেল কনসেন্ট্রেট অথবা প্যাকড রেড ব্লাড সেল। তাহলে ভাইয়া ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট? এটার ইম্পর্টেন্স হলো, ধরো আমরা যখন হোল ব্লাড দিই রোগীকে 450 ml ব্লাড দিই, কত, 450 ml, ঠিক আছে। এখন আমাদের যে 450 ml এর মধ্যে আমরা জানি এটার 45% হলো আরবিসি, ঠিক আছে। দ্যাট মিনস মোটামুটি 225 ml এর মতো আরবিসি থাকে, ঠিক আছে। তাহলে দেখো রোগীকে তুমি যদি রেড সেল কনসেন্ট্রেট দাও, তো দিলা 450 ml, তাহলে এটার মধ্যে তোমার পুরোটাই তো আরবিসি, তাই না, পুরোটাই আরবিসি। তুমি যদি হোল ব্লাড দাও, তাহলে রোগী অ্যাকচুয়ালি আরবিসি পাচ্ছে কিন্তু 225 ml, তাহলে কম পাচ্ছে, ঠিক আছে। সেই তুলনায় রেড সেল কনসেন্ট্রেট বেটার। এবং বাইরের দেশে তুমি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাও, ওনারা কোনোদিন হোল ব্লাড দেয় না। বাংলাদেশে যেহেতু এই যে ব্লাডের কম্পোনেন্ট তুমি সেপারেশন যদি করতে চাও, সরি, ওকে, এই যে ব্লাডের মানে কম্পোনেন্ট তুমি যদি সেপারেশন করতে চাও, এই ব্লাডের কম্পোনেন্ট সেপারেশন করা ইজ অ্যাকচুয়ালি ভেরি এক্সপেন্সিভ, যার কারণে আমরা করতে পারি না, আমরা সবাইকে হোল ব্লাড দিই। কিন্তু তুমি যদি ধরো মানে 1 লিটার ব্লাড দিবা কাউকে, বা 500 ml ব্লাড দিবা, 500 ml রোগীর যা প্রয়োজন সেটা দিলে রোগীর জন্য অনেক বেশি হেল্পফুল, ঠিক আছে। ধরো তোমরা যদি কেউ প্লেটলেট কনসেন্ট্রেট বানানো দেখো বা ডেঙ্গুর সময় দিয়ে দেখো, 4টা ডোনার লাগে। কয়জন ডোনার লাগে? 4জন ডোনার, মানে 4জন থেকে ব্লাড নিয়ে 1 প্যাকেট প্লেটলেট কনসেন্ট্রেট বানায়। তাহলে ভাইয়া এই কাজ কি হোল ব্লাড দিলে হইতো না? হইতো। তাহলে অনেক দিতে হইতো। কয়টা দিতে হতো? 4জনের থেকে হোল ব্লাড দিতে হইতো। এখন তুমি যখন 4জনের থেকে হোল ব্লাড দিবা, রোগী মোটামুটি 2 লিটার কী পাবে? ব্লাড পাবে। এই 2 লিটার ব্লাডে রোগীর সার্কুলেটরি ওভারলোড হয়, ঠিক আছে, হার্ট নিতে পারে না। ওকে, তাহলে এই জন্য আমরা মানে অলওয়েজ বি স্পেসিফিক, যা দরকার আমি সেটাই দিব, ঠিক আছে। তোমাদের যদি কখনো জিজ্ঞেস করে যে রোগীর অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, কী দিবা? বেস্ট ইজ অ্যাকচুয়ালি রেড সেল কনসেন্ট্রেট, ঠিক আছে। এখানে বাংলাদেশে আমরা পারি না দেখে আমরা হোল ব্লাড দিই, তো ঢাকা মেডিকেলেই সম্ভব হয় না। তোমরা যারা ধরো পেরিফেরাল মেডিকেলে আসো তাদের তো আরোই সম্ভব না, একদম ইম্পসিবল নিয়ারলি, ঠিক আছে। ওকে, তাহলে এটা আরসিসি নিয়ে জানলা। এখানে এই কথাগুলো লেখা আছে, ওয়াই প্যাকড রেড সেল ইজ ইম্পর্টেন্ট। একটা প্যাক রেড সেলে কতটুকু থাকে অ্যাকচুয়ালি, যে 330 ml থাকে। এই কথাগুলো এত ডিটেলস তোমাদের আসলে লাগে না, এখানে জাস্ট মাথায় রেখো যে এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হলো যেগুলো এফসিপিএসে কোয়েশ্চেন আসে। আমার এখানে এত ডিটেলসে লাগানো বেসিক্যালি বিকজ এফসিপিএসে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমি লাইনগুলো বলি একটা একটা করে। তাহলে দেখো এখানে প্যাক রেড সেলের মধ্যে কতটুকু অ্যামাউন্ট হলো 330 ml। এটা স্যাররা জিজ্ঞেস করতে পারে। এটা শেলফ লাইফ কত? শেলফ লাইফ মানে কতদিন ভালো থাকে কিন্তু মোটামুটি 2 থেকে 3 উইক। এটা স্যাররা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এইটা এই প্যাক রেড সেল তৈরি করতে তুমি অ্যান্টিকোয়াগুলেন্ট কী দিবা? দিই আমরা হলো যে বেসিক্যালি সিপিডি, ঠিক আছে, সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ। এই কথাটা মনে রাখো, ঠিক আছে। এর মধ্যে তোমার মেইন মনে রাখার ব্যাপার হলো সাইট্রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সামনে যে আমি বলবো যে সাইট্রেট কেন ইম্পর্টেন্ট। তারপর দেখো এফএফপি জমাইতে হয় অনেক বেশি টেম্পারেচারে, -40 থেকে 50। এটা শেলফ লাইফ থেকে 2 বছর, অনেক দিন। এবং ইট ইজ দ্য ফার্স্ট লাইন থেরাপি ইন দ্য ট্রিটমেন্ট অফ কোয়াগুলোপ্যাথিক হেমোরেজ। দ্যাট মিনস কোয়াগুলোপ্যাথি হইলে
যেহেতু এফএফপিতে অনেক বেশি ক্লটিং ফ্যাক্টর থাকে, দিস দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। এই যে এই লাইনটা গ্রিন করা, এটা এফসিপিএস এর এসবিএ কোয়েশ্চেন। ফলোইং ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস অফ কোয়াগুলোপ্যাথিক হেমোরেজ, ঠিক আছে, এটা জানতে হবে তোমাদের। হ্যাঁ, আচ্ছা গেল। তারপর ক্রায়োপ্রেসিপিটেটে মেইনলি কী থাকে, মেইনলি ফিব্রিনোজেন অ্যান্ড ফ্যাক্টর 8 থাকে, তোমাদের বলছি, সাথে কনভলিউশন ফ্যাক্টরও থাকে, ঠিক আছে। আচ্ছা, প্লেটলেট নিয়ে সারা তোমাদের জিজ্ঞেস করে না। প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট, এখানে হলো প্রোথ্রম্বিন অনেক পরিমাণে থাকে, এবং বেসিক্যালি ওয়ারফারিন টক্সিসিটি বা ওয়ারফারিন রিভার্সাল করতে হলে এই প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেটটা লাগে, ঠিক আছে। এই লাইনটা এটা এমআরসিএসেও আসে, এফসিবিএসেও আসে। ওকে, আচ্ছা, অটোলোগাস ব্লাড জিনিসটা তোমাদের খুব বেশি বোঝার দরকার নেই, এটা বাংলাদেশে একদম চিন্তার বাইরে একটা কনসেপ্ট। অটোলোগাস ব্লাডের জিনিসটা হলো, ধরো আমার একটা অপারেশন হবে, এখন ধরো আমার একটা হার্নিয়া অপারেশন হবে, কথার কথা, ঠিক আছে। আমি ব্লাড গ্রুপ মিলায় কারো থেকে ব্লাড নিলাম, ধরো আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, তো আমি এ পজিটিভ ব্লাড নিলাম, তাও তো ওইটা আমার জন্য একটা ফরেন প্রোডাক্ট, কারণ আরেকজনের শরীর থেকে আসতেছে, তাহলে আমার জন্য বেস্ট হলো আমার ব্লাড নেওয়া। তাই আমার ব্লাড আমি কীভাবে নিব? ধরো আমি ধরে নিলাম যে এখন এপ্রিল মাস, হ্যাঁ, আমার এক ব্যাগ ব্লাড যদি আমার শরীর থেকে তুমি নিয়ে নাও, এটা তৈরি হইতে মোটামুটি এখানে বলছে 3 সপ্তাহ সময় লাগে, তো ধরে নাও 3 সপ্তাহ, মানে আজকে এপ্রিলের আমি চিন্তা করলাম আমার মে মাসের লাস্টে একটা অপারেশন হবে, তা আমি কী করবো, আমি আমারই শরীর থেকে রক্ত নিয়ে দিয়ে দিব, তারপর আমি 3 সপ্তাহ পর্যন্ত অপারেশন করবো, আমার রক্তটাই আমাকে দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু এটা মানে একটা ফালতু কনসেপ্ট, এটা বলো না, মানে এটা তো পড়ার দরকার নেই। সারা জিজ্ঞেস করতে পারো অটোলোগাস ব্লাড বলে কিছু আছে কিনা, জি স্যার আছে। নিজের রক্ত নিজেকে দেওয়া কতদিন আগে নেওয়া হয়? 3 সপ্তাহ আগে। এটার মেইন রিজনটা হলো যে কেন এটা এখন প্রচলিত না, কারণ হলো যে তুমি যখন 3 সপ্তাহ রাখবা, রক্তের অনেক কম্পোনেন্ট নষ্ট হয়ে যায়, এবং একটা ব্লাড প্রোডাক্টকে যদি 3 সপ্তাহ তোমার সার্ভাইভ করাইতে হয়, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, খুবই লো টেম্পারেচার রাখতে হয়, খুব প্রবলেমেটিক, ঠিক আছে। আচ্ছা, ব্লাড ট্রান্সফিউশন কখন দিবা, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ভাইভাতে পড়ো, ঠিক আছে। এই বেসিক্যালি অ্যাকিউট ব্লাড লসে দেই, পেরিওপার্টিভ অ্যানিমিয়াতে দেই, সিমটোমেটিক ক্রনিক অ্যানিমিয়া উইদাউট হেমোরেজ অর ইম্পেন্ডিং সার্জারি। এটা জেনে রাখো যে জিনিসটা কী, ঠিক আছে। আচ্ছা, যে কখন কখন দেয়, বেইলাবে কিন্তু 3টা পয়েন্টই লেখা আছে। আচ্ছা, স্যাররা এটা জিজ্ঞেস করে যে অপারেশনের সময় তোমার হিমোগ্লোবিন টার্গেট কত? আমার হিমোগ্লোবিন টার্গেট শুড বি মোর দ্যান 10, 10 না কিন্তু 10-এর বেশি, মাথায় রেখো, ঠিক আছে। আরেকটা পয়েন্ট আছে ট্রান্সফিউশন ট্রিগার। এটা মানে কি? মানে হইলো রোগীর মানে হিমোগ্লোবিন কত নিচে নামলে আমরা সাথে সাথে ট্রান্সফিউশন করি, এটি 6 গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। এই 2টা পয়েন্ট সারা জিজ্ঞেস করে। ট্রান্সফিউশন ট্রিগার বলতে কি বুঝবে? ট্রান্সফিউশন ট্রিগার হলো যে হিমোগ্লোবিন কত নিচে গেলে আমরা সাথে সাথে ট্রান্সফিউশন করি। আর আরেকটা কোয়েশ্চেন করে যে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে বা একটা রোগীর অপারেশন করবা, তার হিমোগ্লোবিন তোমার রাখার টার্গেট কত? স্যার মোর দ্যান 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা হিমোগ্লোবিন যদি 8-এর বেশি হয়, দ্যার ইজ নো ইন্ডিকেশন ফর ট্রান্সফিউশন ইন দ্য অ্যাবসেন্স অফ আদার রিস্ক ফ্যাক্টরস। কিন্তু বাংলাদেশে আমরা এটা মানি না, আমাদের বাংলাদেশের টার্গেট হলো 10, 10-এর নিচে থাকলে আমরা ব্লাড গ্রুপ মানে এক ব্যাগ ব্লাড দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, ব্লাড গ্রুপ নিয়ে কথাবার্তা বলছে, এগুলো নট ইম্পর্টেন্ট, তোমরা এরপরে একবারে পড়বা কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে। এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমি একটা একটা করে বলি। তো ফার্স্ট হলো ইনকম্প্যাটিবিলিটি হইতে পারে, ধরো তুমি এ ব্লাড গ্রুপ, তুমি দিলা বি, হ্যাঁ, তো তখন একটা ওই যে এর মধ্যে অ্যান্টিবডি থাকে হলো, মানে অ্যান্টিজেন থাকে আলফা, আর সরি ওটা বলছি, এর মধ্যে অ্যান্টিজেন থাকে এ, অ্যান্টিবডি থাকে বিটা, ঠিক আছে। আর বি এর মধ্যে অ্যান্টিজেন থাকে বি, আর অ্যান্টিবডি থাকে আলফা। তো তুমি যখন দিবা, এই বিটা অ্যান্টিবডিটা বি অ্যান্টিজেনকে আঘাত করলে রেড ব্লাড সেল নষ্ট হতে থাকে, ঠিক আছে। তো একটা বডির মানে ট্রান্সফিউশন রিয়াকশন হয়, এটা তোমরা পড়ে আসছো যে জিনিসটা হয়। এখন এই যে ট্রান্সফিউশন রিয়াকশন হচ্ছে, এটা হলো মেইনলি ইট ইজ হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন। হিমোলাইটিক মানে ওই আরবিসিগুলো ভেঙে যায়, কারণ আরবিসি ভেঙে গেলে তুমি কেমন বুঝবা? আরবিসিগুলো সবচেয়ে বেশি ভাঙে ইন দ্য লাংস। হ্যাঁ, কেন লাংসে? কারণ লাংস ইজ এ মানে ভাস্কুলার রিজার্ভ। লাংসে কিন্তু অনেক বেশি ব্লাড জমে থাকে, ঠিক আছে। যেহেতু লাংসে অনেক বেশি ব্লাড জমে থাকে, ব্লাডগুলো ভাঙেও লাংসে, লাংসে ব্লাডগুলো ভাঙে, আরবিসি ভাঙে, তখন ইট কজেস অ্যান ইনফ্ল্যামেটরি রিয়াকশন, যার কারণে লাংসের মধ্যে ইনফ্ল্যামেটরি রিয়াকশনের কারণে লাংসের মধ্যে ভেসোকনস্ট্রিকশন হয়। ভেসোকনস্ট্রিকশন হলে রোগীর শ্বাসকষ্ট হয় এবং বলে বুক চেপে আসতেছে, ঠিক আছে।
ইট ইন্ডিকেটস হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন। তারপরে এই যে এত বেশি ইনফ্লামেশন হচ্ছে, আরবিসি ব্রেকডাউন হচ্ছে, এটার কারণে সাইটোকাইন রিলিজ হয়। এই সাইটোকাইনগুলো যখন হাইপোথ্যালামাসে যায়, হাইপোথ্যালামাসের সেট পয়েন্টটাকে বাড়া যায়, রোগীর ফেব্রাইল ট্রান্সফিউশন, রোগীর জ্বর আসতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। অ্যালার্জিক রিয়াকশনেরও ম্যানিফেস্টেশন হলো মানে অ্যালার্জিক রিয়াকশনের ম্যানিফেস্টেশন হলো স্কিনে ইচিং, সাথে হলো তোমার ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, ঠিক আছে? এটা হলো অ্যালার্জিক রিয়াকশনের। তারপরে তুমি যদি প্রপারলি স্ক্রিনিং না করো, এখানে ইনফেকশন হতে পারে, এয়ার এম্বুলিজম হয়। এটা ইজ এ ভেরি রেয়ার। এটার কারণটা হলো যে তুমি ধরো তোমরা যখন দেখবা যে এটা ধরো রোগীর ব্যাক, ঠিক আছে? এটা ছবি দেখাতে পারলে মানে ভালো হতো না, আমি ছবি দেখি। আচ্ছা, একটু দেখো শুধু। তো একটা রোগীকে যখন আমরা ব্লাড দিই, হ্যাঁ, এটা হলো ব্লাড এটাকে বলা হলো ট্রান্সফিউশন সেট, ঠিক আছে? তাহলে এই অংশটা এটা আমরা ব্যাগের মধ্যে দিই, তারপরে আর এই অংশটা রোগীর শিরাতে ভেইনে দেওয়া হয় ক্যানুলার মাধ্যমে, ঠিক আছে? এখন তোমরা যারা নতুন আসছো বা প্রথম ব্লাড লাগাইতে যাবা, দেখবা যে তোমরা এইটা ব্লাডের ব্যাগে লাগাবা, এটা ভেইনে লাগাবা, লাগায় সুন্দর মতো ব্লাডটা চালাই দিবা, আস্তে আস্তে ব্লাড যাবে। কিন্তু এটা নিয়ম না, কারণ দেখো এই পুরো টিউব, লম্বা একটা টিউবের ভিতরে কিছু না কিছু তো আছে। কি আছে? টিউবের ভিতরে বাতাস আছে, রাইট? তাহলে তোমাকে ফার্স্টে টিউবটাকে বাতাস থেকে মুক্ত করতে হবে, এটা বলে ডি এয়ার। কীভাবে করবা? তুমি এটা রক্তের ব্যাগে লাগাবা, লাগানোর পরে চালাই দিবা, রোগীর ভেইনের মধ্যে কানেক্ট করবা না, চালাই দিয়ে রক্ত এসে এই পর্যন্ত রক্ত চলে আসবে, এই পর্যন্ত রক্ত আসবে। দেখবা যে হ্যাঁ, পুরো টিউব রক্ত দিয়ে ভরে গেছে, এখানে বাতাস জমার কোনো সুযোগ নেই। এরপরে এই জিনিসটা রোগীর ক্যানুলায় মানে ভেইনে দিবা, ঠিক আছে? এটা খুবই রুকি একটা মিস্টেক, ছোট মানে ইন্টার্নরা প্রথম করে। এটা দিয়ে এয়ার এম্বুলিজম হইতে পারে, ঠিক আছে? আর এমনি এয়ার এম্বুলিজম ব্লাড ট্রান্সফিউশনের সময় হওয়ার অলমোস্ট কোনো চান্স নেই, ঠিক আছে? আর এটা হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস হলো তুমি যেই ভেইনে তুমি ব্লাড ট্রান্সফিউশন করার জন্য দিছো, সেই ভেইনের মধ্যে ইনফেকশন হতে পারে, ঠিক আছে? কারণ ব্লাড ট্রান্সফিউশন যখন করতে দিচ্ছিস, ব্লাড তো একটু ফরেন প্রোডাক্ট, দ্বিতীয়ত হইলো ব্লাড ফরেন প্রোডাক্ট, দ্বিতীয়ত দেখা যায় যে ব্লাড গেলে ওই ভেইনের কিছু ওয়ালের মধ্যে ইনজুরি হয়। ভেইনের ওয়ালে যখন ইনজুরি হয় তখন এটা মানে ইনফ্লামেশন করে, ঠিক আছে? এটা বলে থ্রম্বোফ্লেবাইটিস। তারপর আছে ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি। এটা একটু ডেঞ্জারাস। এটা হলো যে মানে লাংসে ওভারওয়েলমিং একটা ইনফেকশন। এটার ফিচারটা হলো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের মতো, রোগীকে ব্লাড দিবা, একটু পরে যাবা প্রচণ্ড শ্বাসকষ্ট, এবং এটা থেকে যদি ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি কারো হয়, তাহলে এখান থেকে সচরাচর রোগীকে বাঁচানো যায় না, ঠিক আছে? এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে এই কয়েকটা জিনিস তোমরা মোটামুটি জানলাম। তারপরে স্যাররা জিজ্ঞেস করে যে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন কারো যদি হয়, তাহলে এই ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কিছু স্পেশাল প্রপার্টি আছে, ঠিক আছে? কিছু স্পেশাল কমপ্লিকেশন আছে। তাহলে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের সেই স্পেশাল প্রপার্টিগুলো অ্যাকচুয়ালি কী কী, ঠিক আছে? আচ্ছা, তো এর আগে তোমরা একটা জিনিস জেনে রাখো যে অ্যাকচুয়ালি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন বলতে আমি কি বুঝবো বা কোনটাকে আমি অ্যাকচুয়ালি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন বলবো। তাহলে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন বলা হয় বেসিক্যালি তিনটা জিনিসকে, ঠিক আছে? আমি আই থিঙ্ক এই নোটে লিখি। ওকে, তাহলে রোগীর ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ, আমরা বলি বেসিক্যালি তিনটা জিনিসকে, এটা কিন্তু মাথায় রাখবো তোমরা, হ্যাঁ? তাহলে দেখো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন তাহলে কী কী?
তিনটা জিনিস, ঠিক আছে? সবচেয়ে সহজটা প্রথমে লিখি। রোগী যদি 4টার বেশি রেড সেল কনসেন্ট্রেট পায়, কয়টার বেশি? 4টার বেশি রেড সেল কনসেন্ট্রেট ইন 1 আওয়ার, ঠিক আছে? তাহলে ইট ইজ কল্ড ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। 4টার বেশি আরসিসি পাইছে ইন 1 আওয়ার, ঠিক আছে? অথবা রোগীর সারা শরীরের 50%-এর বেশি ব্লাড ভলিউম তুমি রিপ্লেস করছো ইন 4 আওয়ার, ঠিক আছে? এই জিনিসটা আমি বুঝাই দিব তোমাদের। অথবা রোগীর শরীরের 100% ব্লাড ভলিউম তুমি রিপ্লেস করছো ইন 24 আওয়ার। তাহলে ভাই জিনিসটা মানে কি? মানে হইলো যে আপনার টোটাল ব্লাড ভলিউম রিপ্লেস করে ফেলছেন, মানে হইলো আমাদের সার্জারিতে একবার একটা রোগী আসছিল, ইয়াং ছেলে, ওর বয়স ছিল খুব সম্ভবত 23 বছর, হ্যাঁ? তো ওর ওই একটা ব্লিডিং ছিল, হ্যাঁ, ব্লিডিং ছিল কোলনে আমার কস্ট অ্যাকচুয়ালি মনে নেই কেন ব্লিডিংটা হয়েছিল, বাট ইয়াং ছেলে, ব্লিডিং ছিল, মোস্ট একটা পলিপ থেকে ব্লিডিং হচ্ছিল, অ্যাক্টিভ ব্লিডিং, হ্যাঁ, ভয়াবহ ব্লিডিং। ছেলেটা মানে এত অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছিল, আমরা ওকে টোটাল 32 ব্যাগ ব্লাড দিতে হয়েছে, 32 ব্যাগ, এটা 4 দিনে দিচ্ছে, ঠিক আছে? তাহলে 32 ব্যাগ মানে কত বলো তো? 32 ব্যাগ মানে 16 লিটার, কারণ এক ব্যাগে থাকে 500 ml, তা 16 লিটার ব্লাড দিচ্ছে কয় দিনে? 4 দিনে, ঠিক আছে? তো কথার কথা, তাহলে প্রথম দিনে কথার কথা 4 লিটার ব্লাড দিচ্ছে, কথার কথা, ঠিক আছে? তাহলে 4 লিটার ব্লাড দিচ্ছ ইন 24 আওয়ার্স, রাইট? রোগীর টোটাল ব্লাড ভলিউম কত? 5 লিটার। তাহলে কারো যদি 24 ঘন্টায় একদিনে 5 লিটারের বেশি ব্লাড পায়, দ্যাট মিনস 10 ইউনিট ব্লাড দিতে হয়েছে 24 ঘন্টায়, তাহলে এটাকে বলা হয় ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে? এবং মনে রাখবা, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে কিছু স্পেশাল কমপ্লিকেশন আছে, ঠিক আছে? এটা বেল লাভ থেকে আমরা দেখব। 1 নম্বর কি? 1 নম্বর হলো কোয়াগুলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি কেন? কারণ এই যে তুমি ব্লাড দিচ্ছ, তুমি তো শুধু হোল ব্লাড দিচ্ছ, এটা রোগীর ডাব্লিউবিসি, মানে এটা রোগীর আরবিসিটাকে মোটামুটি সাপোর্ট দেয়, বাট বাকি কোনো কিছুকে সাপোর্ট দেয় না। দ্যাট মিনস তুমি অ্যাডিকুয়েটলি ক্লটিং ফ্যাক্টর দিচ্ছ না, ঠিক আছে? তোমার বডির মধ্যে যতটুকু ক্লটিং ফ্যাক্টর আছে, তুমি এত রক্ত দেওয়াতে এই ক্লটিং ফ্যাক্টরগুলো ডাইলিউটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর জন্য নতুন একটা টার্মিনোলজি আছে যেটাকে বলা হয় ব্যালেন্স ট্রান্সফিউশন। এগুলো অনেক অ্যাডভান্স কনসেপ্ট, তোমাদের আসলে লাগবে না, বাট মানে বলার জন্য বলা আর কি। এই ব্যালেন্স ট্রান্সফিউশনগুলো একটা কথা আছে, জেনে রাখবো আর কি, ঠিক আছে? এটা বাইরের দেশে প্রচলিত। এটা বলে তুমি যখন রোগীকে 1 ব্যাগ আরসিসি দিবা, সাথে রোগীকে 1 ব্যাগ এফএফপি দিবা, সাথে 1 ব্যাগ প্লেটলেট কনসেন্ট্রেট দিবা, ঠিক আছে? মানে সব 1:1:1 এভাবে দিলে তুমি ইউ ক্যান নেভার গো রং, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে কোনো প্রবলেম হবে না। এটা বাইরে যখন যদি কেউ যাও, বাইরের ট্রমা ওনারা এইভাবে ডিল করে, এটা দেখে এসো, ঠিক আছে? ওকে, বাংলাদেশে আমরা এগুলো করি না, আমরা গদবাধা দিই। তাহলে কী কী কমপ্লিকেশন হতে পারে? ফার্স্ট হলো কোয়াগুলোপ্যাথি হতে পারে, সেকেন্ডে কী হতে পারে? হাইপোক্যালসিমিয়া হতে পারে। কেন? কারণ ব্লাডের ব্যাগ এর পরবর্তীতে যখন তুমি মানে কোনো দিন ব্লাড দিতে যাবা, খেয়াল করবা এটা যদি ব্লাডের ব্যাগ হয়, ব্যাগের নিচে সবসময় এক তরল পদার্থ থাকে, তাহলে এটা কি? এটা হলো অ্যান্টিকোয়াগুলেন্ট। এটার নাম কি? এটার নাম হলো সিপিডি, সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ। এর মধ্যে মেইন অ্যান্টিকোয়াগুলেন্ট হলো অ্যাকচুয়ালি সাইট্রেট। এই সাইট্রেটের ধর্ম হলো সে ক্যালসিয়ামকে প্রেসিপিটেটেড করায়, দ্যাট মিনস তলানি পড়ায়। তাহলে কারো যদি এরকম অনেক বেশি ব্লাড দাও, তার শরীরে অনেক বেশি সাইট্রেট ঢুকবে, তাহলে সাইট্রেট ঢুকলে একটা কমপ্লিকেশন হলো সাইট্রেট টক্সিসিটি, এটা এখানে লেখা নাই বাট হয়। এবং সাথে এই সাইট্রেট অনেক বেশি থাকার কারণে তার বডিতে যে ক্যালসিয়ামগুলো আছে এগুলো প্রেসিপিটেট হয়ে যাবে এবং রোগী হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে, ঠিক আছে? তাহলে ভাই হাইপার ক্যালিমিয়া কেন হয়? কারণ এই যে ব্লাড দিতেছে, এই ব্লাড তো ফ্রেশ ব্লাড না, এটা একটু পুরান ব্লাড থাকে। তাহলে পুরান ব্লাডে আরবিসি কী হয়? কিছু তো ব্রেকডাউন হয়,
রাইট? ব্রেকডাউন হলে সেলের ভিতর থেকে পটাশিয়ামটা বেশি দেয়। তাহলে এটা তোমরা প্যাথোলজিতে পড়ছিলা যে একটা ব্লাডকে যদি তুমি 24 আওয়ার্স রেখে দাও, হোয়াট আর দ্য প্যাথোলজিক্যাল চেঞ্জেস দ্যাট অকার, তখন তোমাদের বলতে হইতো যে আমরা কি করি, আমরা এখানে পটাশিয়াম লেভেল বেড়ে যায়, হ্যাঁ, তাহলে হাইপারক্যালেমিয়া হইতে পারে। হাইপোক্যালেমিয়া তাহলে ভাইয়া কীভাবে হয়? হাইপোক্যালেমিয়া হইলো তুমি তো অনেক বেশি ব্লাড দিচ্ছ, ঠিক আছে, যদি ফ্রেশ ব্লাড অনেক বেশি দাও তাহলে তোমার বডির অলরেডি যে পটাশিয়াম ছিল এটা ডাইলিউট হয়ে যায়, ঠিক আছে, হয়ে এটা হতে পারে। হাইপোথার্মিয়া কেন? কারণ ব্লাড যখন দেওয়া হয় ইউজুয়ালি আমরা একটু কোল্ড ব্লাড দিই, হ্যাঁ, এবং এত বেশি ব্লাড পাই অনেক সময় বেশি কোল্ড ব্লাড দিলে রোগীরা এরকম হঠাৎ করে দেখা যায় টেম্পারেচার ফল করে, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হলো কমপ্লিকেশনগুলো, এটা ভালো মতো পড়তে হবে। ম্যানেজমেন্ট অফ কোয়াগুলোপ্যাথি ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। আচ্ছা, কমপ্লিকেশন তোমাদের খুব ডিটেলসে পড়াইছি। কোন ব্লাড কত টেম্পারেচারে স্টোর করে এটা মানে বিশেষ কোনো নলেজ না, এটা বইপত্রে লেখা আছে কোনটা -40 to 50, এটা পড়বা। এটা মনে হয় কোন জায়গায় চার্ট করছিলাম কি না, সরি। আচ্ছা, এটা জাস্ট পড়বা যে এখানে বি লেভেল লেখা আছে, এটা ভাইভাতে একটু এফএফপিটা স্পেশাল, রেড সেল কনসেন্ট্রেটটা স্পেশাল, এটার শেলফ লাইফ কতদিন, প্যাকড আরসেল আরসিসির কত, আমরা যে হোল ব্লাডটা নিই হোল ব্লাডের অ্যাকচুয়ালি তুমি কতদিন জমা রাখতে পারবা, এটা হলো মনে রাখবা। এটা আমরা বলি সাধারণত 5 দিন, ঠিক আছে, বইপত্রে 7 দিন লেখা, বাট আমরা 5 দিনের পরে আসলে নেই না, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক এতটুকুই। এর বাইরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে তোমাদের গ্রুপে কইরো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে।